দেখুন, আজকে শুরু করব কোনো রকম ভূমিকা কাব্যিক কোনো কিছু ছাড়া। তার কারণ ভেবেছিলাম এই অনুষ্ঠান শুরু করব উপসাগরীয় যুদ্ধ দিয়ে, কিন্তু করতে হচ্ছে বঙ্গোপসাগরীয় রাজনীতির যুদ্ধ দিয়ে। তার কারণ আজকের দিনে সব থেকে বড় খবর যেটা আধ ঘন্টা আগে আমরা ব্রেক করলাম, সেই খবরটা ভোটের মুখে তার রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এতটাই যে খবরটা ব্রেক করা মাত্র গোটা বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। আচমকা পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে দিল্লিতে আছেন তিনি, সেখান থেকেই তার ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। আমি একেবারে সরাসরি খবরে আসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন। সেই মুহূর্তে অন্য একটা কর্মসূচিতে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন বেজে যায়। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী কল ব্যাক করেন, দুজনে কথা হয় এবং যা কথা হয়, আমি আমার সহকর্মী অতনুর কাছে যাব। অতনু, যা কথা হয় সেটা কার্যত কিঞ্চিত কথা কাটাকাটিই বলা যায়। তার কারণ প্রথমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনফর্ম করেন যে রাজ্যপাল এই রাজ্যে তিনি পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী সূত্রের খবর পাল্টা প্রশ্ন করেছিলেন যে কিসের চাপে পদত্যাগ করলেন। তিনি আরেকবার বলেন যে রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন এবং অস্থায়ী দায়িত্ব দেয়া হচ্ছে RN রবিকে, তামিলনাড়ুর এই মুহূর্তে যিনি রাজ্যপাল। মুখ্যমন্ত্রী সেখানে কিঞ্চিত আপত্তি জানিয়ে একেবারে সরাসরি বলেন যে এই বিষয়ে কেন রাজ্য সরকারের সঙ্গে ন্যূনতম পরামর্শ করা হলো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে আইনত পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন RN রবি। সূত্রের খবর এরপর সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যান যে বিজেপির চক্রান্তে এই রাজ্যে অসংখ্য নাম বাদ গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তরে বলেন এখানে বিজেপির কোনো বিষয় নয়, জাতীয় নির্বাচন কমিশন তার কাজ করছে এবং কাজ করে চলেছে। আমি আবার বলছি, যে সংলাপের কথা সূত্র মারফত জানতে পারছি সেটাকে কিন্তু সংলাপ না বলে কিঞ্চিত কথা কাটাকাটি বলা যেতেই পারে। আবার বলছি, ভোটের মুখে এই মুহূর্তে যে খবরটা রাজ্য রাজনীতিকে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি তিনি অস্থায়ীভাবে এই রাজ্যের দায়িত্ব পালন করবেন এবং এই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন। আর অতনুর সঙ্গে কথা বলার আগে দ্রুত একবার দেখব যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তার বক্তব্য জানিয়েছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তাহলে আমি অবাক হব না। অর্থাৎ প্রেশারাইজ করা হয়েছে এই ইঙ্গিত, আমি অভিযোগ বলবো না, এই অভিযোগের ইঙ্গিত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আনলেন। তিনি তার পরের প্যারাগ্রাফে লিখছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় জানিয়েছেন যে শ্রী RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রচলিত রীতি অনুসারে কখনো আমার সঙ্গে পরামর্শ করেননি। আমি আবার বলছি, ওই যে কিঞ্চিত কথা কাটাকাটি বলছি তার একেবারে সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে তার লেখা। শেষ অনুচ্ছেদে লিখছেন, এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির ওপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিগুলোকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলোর মর্যাদা নষ্ট করে এই রকম একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি অতনুর কাছে সরাসরি যাব। অতনু, এর আগে বহুবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শোনা যাচ্ছে অসুস্থতা কারণ দেখিয়েছেন, কিন্তু প্রথম কথা তিনি অসুস্থ হয়েছেন আমরা সবাই জানি, বেশ গুরুতর অসুস্থ হয়েছিলেন, কিন্তু সেটা বেশ কয়েক মাস আগে কমান্ড হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং মুখ্যমন্ত্রী তাকে দেখতেও গেছিলেন। হঠাৎ এই মুহূর্তে ঠিক ভোটের মুখে
একেবারে তার পদত্যাগ, রাতারাতি পদত্যাগ কতটা তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে আমি জুড়ে দেব এর আগে বহু সময়, এর আগে নানা বিতর্কে রাজ্যপাল পদত্যাগ করতে পারেন বা থাকবেন কিনা এই সংশয় উঠেছে, কিন্তু আমরা রসিকতা করে এই স্টুডিওতেই একবার বলেছিলাম যে ফিনিক্স পাখির মতো রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু বারবার বিপর্যয় কাটিয়ে রাজ্যপাল থেকে গেছেন, হঠাৎ ভোটের মুখে পদত্যাগ। অতনু, দেখো সুমনদা, আমি দুটো তথ্য দেবো, তাহলে পরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে গোটা ঘটনাটার মধ্যে যে কেন এত রাজনৈতিক মহলে এটা নিয়ে জল্পনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেইটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত হচ্ছে রাজ্যপাল তিনি অসুস্থ হয়েছিলেন কয়েক মাস আগে। সেই সময় যদি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতেন তাহলে বোঝা যেত। এখন তিনি নিশ্চিন্তে তার রাজ্যপালের কাজ চালাচ্ছিলেন এবং তিনি পদত্যাগ করতে পারেন এরকমটা কেউ কল্পনাতেও নিয়ে আসেননি। তিনি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে তিনি এখানে থাকছেন, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে গত শুক্রবার তিনি এই রাজ্যের ভোটার হয়েছেন। তিনি এতদিন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি এই রাজ্যের ভোটার হননি, এবং তারপরে তিনি এই রাজ্যের ভোটার হওয়ার জন্য আবেদন করেন এবং গত শুক্রবার এই রাজ্যের ভোটার হন তিনি। এক সপ্তাহ সম্পূর্ণ হয়নি তার মধ্যে পদত্যাগ করলেন। যদি তার পদত্যাগের আগে থেকে কোনো পরিকল্পনা থাকতো তাহলে কি তিনি ভোটার হওয়ার জন্য, এই রাজ্যের ভোটার হওয়ার জন্য আবেদন করতেন? এবং মাত্র এক সপ্তাহ আগে তিনি এই রাজ্যের ভোটার হলেন, আর তার এক সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগ করলেন। ফলে বোঝাই যাচ্ছে যে ঘটনাটা আচমকা ঘটেছে। এবার সেটা চাপের মুখে ঘটেছে না কি কারণে ঘটেছে তা নিয়ে নানান জল্পনা চলছে। একদম অতনু, এইখানে আমি একটা বাক্য মুখ্যমন্ত্রী যেরাম লিখেছেন হুবহু তার ভাষা থেকে পড়ে শোনাচ্ছি। However, given the prevailing circumstances, I would not be surprised if the governor has been subject to some pressure from the Union Home Minister. সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে একটা অভিযোগের ইঙ্গিত করছেন, বলছেন যে the governor has been subjected to some pressure from the Union Home Minister to serve certain political interest on the eve of the forthcoming state assembly elections. অর্থাৎ পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রক নয়, একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ চাপ দিতে পারেন, এই রকম একটা রাজনৈতিক অভিযোগ সরাসরি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পোস্ট করছেন। অতনু, দেখো স্বাভাবিক, খুব স্বাভাবিক, তার কারণ কোন রাজ্যের কে রাজ্যপাল হবেন এবং রাজ্যপাল হিসেবে তারা কি কাজ করবেন এবং তারা কেন্দ্রকে কি রিপোর্ট করবেন, এটা পুরোটাই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করে থাকে। ফলে তার ওপর যদি কোনো চাপ থেকে থাকে এটা খুব সহজেই যে কেউ অনুমান করতে পারেন যে এই চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে হতে পারে। এবং আমি তোমাকে যেটা বললাম যে শুক্রবার দিনকে যিনি এতদিন পরে এই রাজ্যের ভোটার হলেন তার এক সপ্তাহের মধ্যে আজকে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করছেন। ফলে তিনি যে গোটা ব্যাপারটা নিজের ইচ্ছে করেননি বা একদম পরিকল্পনা মাফিক করেছেন এরকমটা মনে হচ্ছে না। এবার আমি আসছি যে রাজনৈতিক মহলে কেন এত জল্পনা হচ্ছে তার দ্বিতীয় কারণ নিয়ে। সেটা হচ্ছে যে তার জায়গায় দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে তামিলনাড়ুর এই মুহূর্তে রাজ্যপাল RN রবিকে। এই RN রবিকে সিভি আনন্দ বোস একজন IAS অফিসার ছিলেন, একজন প্রাক্তন IAS অফিসারের জায়গায় এবার অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিচ্ছেন একজন প্রাক্তন IPS অফিসার RN রবি। RN রবি 1976 সালের ব্যাচের IPS অফিসার, 2012 সালে রিটায়ার করেছেন। এর মধ্যবর্তীকালে তিনি CBI-এর অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। শুধুমাত্র দায়িত্ব সামলানো নয়, PMO থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়েছিল এক সময় তার চেয়ারম্যান ছিলেন তিনি, এবং সেই সময় দেশের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির কাজকর্ম তিনি তদারকি করেছেন। 2018 সালে তাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করা হয়। খুব গুরুত্বপূর্ণ পদ, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয় 2018 সালে। এরপর 2019 সালে তিনি নাগাল্যান্ডের
রাজ্যপাল হন। 21 সাল পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন এবং তারপরে তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয় 21 সালের সেপ্টেম্বর মাসে, এবং এখন পর্যন্ত তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, যে নাগা পিস টক হয়েছিল 2014 সালে, 2014 তার সেই সময় মধ্যস্থতাকারী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই প্রাক্তন আইপিএস অফিসার। আমি তোমাকে শুধু এখানে একটা জিনিস মনে করিয়ে দিতে চাইবো, যেটা রাজনৈতিক মহলে এই জল্পনাকে উস্কে দিচ্ছে, সেটা হচ্ছে 2011 সালে রাজ্যে যখন পরিবর্তন হয়েছিল, যখন বাম শাসনের পর তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, সেই সময় রাজভবনে রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গে এম.কে. নারায়ণন। এম.কে. নারায়ণনও একজন প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন এবং তিনিও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর একসময় চিফ ছিলেন এবং তাকে সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকার ঠিক ভোটের আগে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠিয়েছিল, যে 2011 সালে এই রাজ্যে পরিবর্তন এসেছিল। ফলে সেই সময় প্রাক্তন আইপিএস অফিসার হিসাবে এম.কে. নারায়ণনের দায়িত্ব নেওয়া, আর আজকে প্রাক্তন আইপিএস আর.এন. রবি, যারও ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্টেলিজেন্স, তার দায়িত্ব নেওয়া, এই দুটোকে নিয়েও রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছে। একদম এই তুলনা তো অবধারিত তনু। আমি বলছি এক লাইনে সিভি আনন্দ বোসের প্রতিক্রিয়া প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর কাছে এসছে। তিনি বলছেন, আই হ্যাভ স্পেন্ড এনাফ টাইম অ্যাট গভর্নর্স অফিস, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আমি যথেষ্ট সময় অতিবাহিত করেছি, যথেষ্ট সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকেছি। কিন্তু কথা হচ্ছে এর ভেতর নিঃসন্দেহে তিনি চাপ দেওয়ার অভিযোগ খণ্ডন করছেন পরোক্ষভাবে, কিন্তু আমার বক্তব্য যে হঠাৎ ভোটের মুখে কেন। আমি এইখান থেকে আজকের ঘটনা নিয়ে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এক্ষুনি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালে 23 নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2 জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি? তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। আমি সরাসরি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে চলে যাব। বিশ্বনাথদা, বহুবার এই স্টুডিওতে আমরা আলোচনা করেছি যে এক একটা ঘটনা, এক একটা রাজনৈতিক টানাপোড়েন এমন জায়গায় গেছে যে মনে হয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কতদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাখবে এ নিয়ে সংশয় প্রকাশ আপনারা করেছেন একেবারে প্রকাশ্যে। প্রতিবারই একেবারে বহাল তবিয়াতে রাজভবনে থেকে গেছেন সিভি আনন্দ বোস। আজকে ভোটের মুখে এই তার পদত্যাগ,
কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? সুমনদা, প্রথমে বলবো যে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখেন, মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দের পক্ষ নিচ্ছেন, এই জায়গার মধ্যেই কিন্তু আপনি খুঁজে পাবেন কেন আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো। যদিও মুখে বলা এবং হচ্ছে যে বিশ্বনাথ দা মুখ্যমন্ত্রী বলেছিলেন যতদিন উনি রাজভবনে থাকবেন আমি রাজভবনে যাব না, তারপরে Exactly, অবশ্য তাই। তিনি একাধিকবার গেছেন। আপনি সেখান থেকেই বুঝতে পারবেন যে কেন আনন্দ বোসকে সরে যেতে হলো। এবং অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ মানে নির্দেশেই সরে যেতে হলো। মুখে উনি যাই বলুন, কারণ যাই দেখান। দেখুন, দুটো বিষয় খুব পরিষ্কার শেষ দিকে হয়েছিল। একটা হলো যে সন্দেশখালীর ঘটনার কনটেক্সটে যেভাবে আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনা এসেছিল, দুবার এসেছিল, একবার দিল্লিতে আর একবার রাজভবনের। দুটোর ঘটনার পরে বারবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে নবান্নর সাথে সখ্যতা বজায় রাখছেন, বহু ক্ষেত্রে তিনি কনভার্জেন্ট অবস্থান নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীও তার অবস্থান পরিবর্তন করে রাজভবনে যাচ্ছেন। এই সখ্যতা কিন্তু দিল্লির কাছে দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছিল। শেষ যে জায়গাটাতে দিল্লি বুঝতে পেরেছিল যে মানে আনন্দ বোস কম্প্রোমাইজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একের পর এক তিনি যাদেরকে নিয়োগ করেছেন তাদেরকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা, তাদেরকে প্রাধান্য দিয়ে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছেন। বহু ক্ষেত্রে, আমি নাম নিতে পারছি না সুমনদা যেহেতু এই পেশায় আছি, বহু ক্ষেত্রে এমনকি তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্কিত অফিসার তাদের লোকজনকেও তার আলাদা করে বৈঠক করে কিন্তু তাদেরকে উপাচার্য পদে বসিয়েছেন। এটা কিন্তু বিজেপির বিভিন্ন মহল থেকেই এই নিয়ে কিন্তু সরব তারা দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে সিবি আনন্দ বোস কিন্তু কম্প্রোমাইজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে এইরকম অবস্থাতে এবং একই সাথে আপনি জানেন যে দিনের পর দিন আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে যখন তার সাথে সম্পর্ক তলানিতে থাকে এবং রাজভবনে যাওয়া তিনি বন্ধ করে দেন শুভেন্দু অধিকারী, দিনের পর দিন তিনি দিল্লিতে দরবার করেছেন, অমিত শাহের সাথে দরবার করেছেন এই রাজ্যপালকে সরানোর প্রশ্নে। এবং একই সাথে তখন রাজ্যের সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু আনন্দ বোস সরে যাক, বা বিজেপির অনেক নেতারাই কিন্তু চাইছিলেন যে আনন্দ বোস সরে যাক, কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ফলে আরএসএস এর একদিকে ব্যাকআপ, আরেকদিকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা, কারণ প্রধানমন্ত্রী তার মধ্যে উন্নয়নের ভাবমূর্তি দেখতে পেয়েছিলেন, বই লেখা নিয়ে প্রধানমন্ত্রী ভীষণ মুখ ছিলেন। ফলে প্রধানমন্ত্রী মানে ছায়া থাকার ফলে বা তার আশীর্বাদ থাকার ফলে তিনি কিন্তু টিকে গেলেন। বারবার অমিত শাহ চেষ্টা করে কিন্তু সরাতে পারেননি। কিন্তু তার পরবর্তী এই সাম্প্রতিককালে এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কিন্তু তার মানে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন বিজেপির মহলের থেকে হয়েছে, আরএসএস মহল থেকেও হয়েছে। এবং এই রাজ্যপালকে রেখে যদি নির্বাচনে যায় তাহলে রাজ্যপালের যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেই ভাবমূর্তিটাও বিজেপির এগেনস্টে যেতে পারে। সেই রেটিংটাই কিন্তু বিজেপির তরফ থেকে যারা সার্ভের কাজ করছে তারা কিন্তু দিল্লিকে জানায় যে মানে বিশ্বনাথ, এখানে আমার ছোট্ট দুটো শব্দের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি একটা জায়গায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একমত যে আপনি শুরুতেই বললেন অবশ্যই অমিত শাহর নির্দেশেই সরে যেতে হলো। আমার পরের প্রশ্নটা ঠিক দুটো শব্দের, ওয়াই নাও, এখন কেন? এই যে ঘটনাবলী ঘটছিল এ তো বহুদিন আগে, বহু মাস আগেই তার রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার সরে যাওয়া স্বাভাবিক ছিল। কি করে থেকে গেলেন এবং এখন কেন? সুমনদা, এই বেশ মানে সাম্প্রতিককালে একের পর এক মানে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই এটা জাস্ট 1.5-2 মাস আগের ঘটনা। ফলে সাম্প্রতিককালে দ্বিতীয় যেটা, আমি ব্যক্তিগতভাবে RN রবিকে চিনি, আইপিএস অফিসার, আমি 2-3 বার মিট করবার সুযোগ পেয়েছি সেমিনারের কনটেক্সটে। দুদে অফিসার, আইপিএস অফিসার, কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে, কেন কাজ করে না, কি কারণে কাজ করে না। হয়তো রাজ্যপাল হিসাবে রবি ডিরেক্ট ইন্টারফেয়ার করতে পারবে না, কিন্তু অন্তত কেন্দ্রীয় সরকারকে ফিডব্যাকটা রাইটলি দিতে পারবে যে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারিতে ঘুরছে নাকি কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতন মোতায়েন করা হচ্ছে। এই ফিডব্যাকটা দেওয়ার মতন চোখ মানে রবির রয়েছে, RN রবির রয়েছে। আর যে রাজ্যপাল ইতিমধ্যে কম্প্রোমাইজ করেছেন
তার উপরে কিন্তু দিল্লি ভরসা রাখতে পারেনি। সুমন্ত, আপনার মনে থাকতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসলেন রাজভবনের কাছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা বকেয়া নিয়ে ধর্নায় দিয়েছিলেন। সেখানে রাজ্যপাল উপযাজক হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে কিন্তু তিনি দিল্লির সাথে দরবার করেছিলেন, যেটাও কিন্তু দিল্লিতে যারা বিজেপি করেন বা কেন্দ্রীয় সরকার কিন্তু ভালো চোখে নেননি, যে রাজ্যপাল নিজে কেন এসে দূত হিসাবে অভিষেকের দূত হিসাবে ভূমিকা পালন করছে, সেটাকে কিন্তু তারা ভালো চোখে নেননি। ফলে দেখুন, প্রধানমন্ত্রীর একটা আশীর্বাদ ছিল তার উপরে, সেই কারণে দীর্ঘদিন টিকে ছিল। কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাথে তার সম্পর্ক অত্যন্ত শীতল ছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর আজকে জয় হয়েছে, দিনের পর দিন শুভেন্দু অধিকারী লেগেছিলেন এই আনন্দ বোসকে সরানোর প্রশ্নে, এবং শেষ পর্যন্ত আমি বলবো যে আজকে আনন্দ বোসের পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু শুভেন্দুর দাবি কিন্তু কার্যকারী হলো বলা যায়। শুভেন্দু কেন বারবার প্রশ্ন তুলেছেন, ওই হাতে খড়ির থেকেই তার আপত্তি ছিল। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন ইস্যুতে তার সখ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। যখনই রাজভবনে গিয়েছিলেন, রাজভবনে গিয়ে যে ধরনের বিরোধীদের কথা শোনা হয়, সেই কথা শোনেননি বারবার, সেই অভিযোগটাও ছিল। আমাদের রাজ্যে রাজভবন অনেক সময়ই হলো বিরোধীদের কণ্ঠের জায়গা। আপনি জানেন গোপাল কৃষ্ণ গান্ধী যখন রাজভবনে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে, কারণ আমাদের রাজ্যে যারা বিরোধী দল করে তাদের দেহ আর মনের উপর শাসক দল নিয়ন্ত্রণ নেয়। ফলে রাজভবন হলো একটা গ্রিভান্সেস জায়গা, গ্রিভান্সেস রিড্রেস করবার একটা জায়গা, অর্থাৎ অভিযোগ শোনার একটা জায়গা, এবং প্রতিকার না করতে পারুক, অন্ততপক্ষে মৌখিকভাবে কিছুটা প্রতিকারের উদ্যোগ তারা নেন। সেই উদ্যোগটাও কিন্তু একটা পর্যায়ে কিন্তু আনন্দ বোস নিচ্ছিলেন না। বেশ আনন্দ বোস নিচ্ছিলেন না। আমি এইখান থেকে দ্রুত একবার প্রতিক্রিয়া যাব। আমি প্রথমে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন দেখাবো। নীতিশ কুমার পদত্যাগ করবেন, উনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন। এর আগে জগদীপ ধনকর উনি পদত্যাগ করেছিলেন, তৃণমূল সহ একসাথে আলাপ আলোচনা করে ওকে প্রমোশন দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি। তারপর উনি আবার পদত্যাগ করলেন, কেউ তার কারণটা জানে না। রাজ্যপাল পদত্যাগ করলেন না, তাকে পদত্যাগ করানো হলো। সামনে নির্বাচন, এই সময় বিশেষ কোনো কনসিডারেশন কিনা সেগুলো আরো অপেক্ষা করলে বোঝা যাবে, আমাদের নজর থাকবে। কিন্তু এইটা অন্তত বোঝা গেল যে তাহলে সিভি আনন্দ বোস বলে একজন কেউ রাজ্যপাল ছিলেন, উনি পদত্যাগ করে বুঝিয়ে দিলেন আসলে উনি ছিলেন কি করবে দিল্লি, কি উদ্দেশ্যে করছে, আমরা নজর রাখছি। বোঝা যাচ্ছে নানান তালগোল এবং দালালির কারবার দেশের রাজনীতিতে দিল্লি এবং রাজ্য চালিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমি বলছি সুজন চক্রবর্তী প্রায় সেরকমই বললেন, যে পদত্যাগ করেই প্রমাণ করিলেন যে এ রাজ্যের রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস। আমি বলছি রাজনৈতিক চাপানুতর দেখুন চলতেই থাকবে, কিন্তু জল্পনা যেটা ঠিক, যে গুরুত্বপূর্ণ জল্পনাটা নিয়ে আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, সেটা হচ্ছে যে এসআইআর, এবং সেই এসআইআরে আমরা প্রত্যেকে জানি যে অ্যাডজুডিকেশনের 60 লক্ষ নাম মাননীয় বিচারকরা কাজ শুরু করেছেন। মোটামুটি বিচার বিভাগে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে এই প্রক্রিয়ার ঝাড়াই বাছাই হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, সংশয়টা হচ্ছে টাইম লাইন নিয়ে, যে সুপ্রিম কোর্টের সেই বিরাট সংখ্যা 60 লক্ষ 60 lakhs, সেটা কি নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে নাকি ভোট পিছিয়ে যাবে? আমি আবার বলছি জল্পনা, কিন্তু জানেন তো রাজনীতি কথাই আছে সম্ভাবনা শিল্প। সুতরাং এই জল্পনাও ছিল যে তাহলে কি রাষ্ট্রপতি শাসনে এসআইআরের এই প্রক্রিয়াগত যে দীর্ঘ সূত্রতা, তার জন্য কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ? আমি বলছি সেই প্রেক্ষিতে রাতারাতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ এবং নতুন রাজ্যপাল যিনি অস্থায়ীভাবে দায়িত্ব সামলাবেন, তামিলনাড়ুর রাজ্যপাল, তার এই দায়িত্বভার গ্রহণ RN রবি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি মনে করছেন আমার পরের বক্তা? সুমন, আমার মনে পড়ছে যে যখন জগদীপ ধনকর রিজাইন করলেন, তখন তোমাদের সকালের কোনো অনুষ্ঠানে আমি এসেছিলাম। অনুষ্ঠান চলাকালীনই জানতে পারলাম ওনার সঙ্গে আমার অত্যন্ত সম্পর্ক ছিল, এনার সঙ্গে একেবারেই সম্পর্ক ছিল না। তো যাই হোক, তো আচমকা খবরটা পেয়ে বোঝা যাচ্ছে যে মোটামুটি দুটো জায়গাটা কিন্তু একই, যে জগদীপ ধনকরকে
বলা হয়েছিল তুমি রিজাইন করো, কেননা উনি ওনার যা ব্রিফ ছিল তার থেকে অনেক বেশি ছাপিয়েও যাচ্ছিলেন। কেননা আপনি জানেন যে এখানে কেন্দ্রে যে সরকার আছে তারা মনে করে যে তারা যা বলবে তাদের কথাটাই শুনতে হবে, এটা রেজিমেন্টেড যে কোনো পলিটিক্যাল পার্টি ওইভাবেই চলে। তো নিঃসন্দেহে এবং রাজ্যপাল যখন নিযুক্ত হন, আমি বলছি সেই আমার জন্মেরও আগে ধরমবীরের সময় থেকে আমি বলছি এটাই চলে আসছে যে রাজ্যপাল মানে হচ্ছে কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রের প্রতি, এটা তো মোটামুটি সঠিকই। তো এই যখন আমাদের আনন্দ বসুর ব্যাপারটা হচ্ছে যে ওনাকেও মোটামুটি নিঃসন্দেহে বলা হয়েছে যে তুমি যে ধরনের কাজ করছো বোধহয় আর সময় নেই, তুমি চলে যাও। আমি ভেবেছিলাম হয়তো কেরালায় নির্বাচন হচ্ছে, যেহেতু উনি কেরালা ক্যাডার থেকে কেরালার লোক কেরালায় নির্বাচনে দাঁড়াবেন, দেখা যাচ্ছে সেটা বোধহয় নয়। আবার রবি কিন্তু তামিলনাড়ু তো নির্বাচন হচ্ছে, ঠিক একদম। সুতরাং উনি যে এখানে দীর্ঘদিন কাজ করতে পারবেন সেটাও কিন্তু অসুবিধা আছে। মনে হয় না তামিলনাড়ু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিএমকে চ্যালেঞ্জ দেবার, এআইডিএমকের সঙ্গে জোট বেঁধে এনডিএর একটা সুযোগ এসেছে। তো যাই হোক, তো কেউ যদি বলেন যে পুলিশ অফিসার নিয়োগ করে কেন্দ্র রাজ্যকে কিছুটা কিছুটা বোঝাতে চাইছে আমরা কি করতে চাইছি। এর আগে আমার মনে পড়ছে টিভি রাজশেখর বলে উনি আইপিএস ছিলেন, আইবি চিফ ছিলেন, হ্যাঁ রাজশেখর পুরো নামটা মনে পড়ছে না, টিভি এরকম কিছু না, টিভি রাজেশ স্যার, উনি তো আইপিএস ছিলেন, আইবি ডিপার্টমেন্টে ছিলেন। এম.কে. নারায়ণের কথা বললেন, এর আগে এনারা এসেছেন। এনারা তো কোনো কিছু রাজ্যের ভাবা হয়েছিল বামফ্রন্টের নানান ত্রুটি তারা খুঁড়িয়ে বার করবেন, এমনভাবে ভাব করবেন যে কাজ করতে পারবে, সেগুলো কিন্তু ঘটেনি। রাজ্যপাল পোস্টটা আমরা জানি। ইনফ্যাক্ট আপনি বললেন বলে মনে পড়লো, আনন্দ আর্কাইভ সাক্ষী, যখন এন.কে. নারায়ণনকে পাঠানো হলো তখন অফিসিয়ালি বামফ্রন্টে তার আসার আগে প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। পুলিশ কর্তাকে, সিনিয়র বাম নেতারা বলেছিলেন একজন পুলিশ কর্তাকে পাঠানো হচ্ছে একেবারে অন্য অনৈতিক উদ্দেশ্যে। কিন্তু তারপরে দেখা গেল চলতে চলতে বামফ্রন্ট সরকারের সঙ্গে সব মোটামুটি তালমেল রেখেই এন.কে. নারায়ণন চলতেন। কেননা এখন যেগুলো দেখা যাচ্ছে যে বিজেপি যেভাবে চলছে তারা অনেকটা আমলা কেন্দ্রিক নির্ভর হয়ে গেছে। আপনি দেখবেন অনেকগুলো মন্ত্রী তারা আমলা ছিল, আইএস আইপিএস ছিল, ফরেন আইএফএসে ছিলেন আমাদের ফরেন মিনিস্টার। কেননা ওরা মনে করছে এরা যেভাবে ট্রেন্ড হয়ে আছে এদেরকে যে অনেক বেশি কাজে লাগানো যায়, যান পলিটিক্যাল নিজেদের দলের কোনো লোককে বসালে অনেক বিপদ আছে, তারপরে সেই কারণেই এসেছে। তবে প্রসঙ্গে বলা খুব প্রয়োজন, সংবিধানের 155 ধারা 155 ধারা পরিষ্কার বলে দিয়েছে রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী গভর্নর পোস্টে থাকবেন, কেন্দ্রীয় সরকারের মতামত লাগবে ইন রাইটিং, কেন্দ্রীয় সরকার রাইটিং লিখিতভাবে জানাবেন তারা কী করছে। এখানে অন্য কোনো রাজ্যের কোনো অনুমতি নেবার কোনো কথা কিন্তু বলা হয়নি। যদিও আমরা জানি 1988-এ সারকারিয়া কমিশন এবং তারপরে পুঞ্চি কমিশন বোধহয় 2010 সাল হবে, তারা বলেছিল যে রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার। দেখুন সংবিধানে এগুলো কেউ ইনকর্পোরেট করেনি, পরবর্তীকালে এত অ্যামেন্ডমেন্ট হয়েছে, সুতরাং যে আলাপ আলোচনা করতে হবে সেটাও কোনো বোধহয় সংবিধানে এই মুহূর্তে সংবিধানের যে পজিশন সেই অনুযায়ী প্রয়োজন হয় না। এখন তাহলে হঠাৎ কেন নির্বাচনের আগে বলেই আমাদের কাছে চিন্তাটা আসছে যে নির্বাচনের আগে ওনাকে সরানো হয়েছে। দেখুন অনেক সংজ্ঞাধনী করেছেন, আমরা সবাই জানি। এই সিবি আনন্দ বসু যদি কারোর খেয়াল থাকে 2021-এর নির্বাচনের পরে যে পোস্ট পোল ভায়োলেন্স হলো তাতে বিজেপির যে কমিটি ছিল তার উনি ওয়ান অফ দ্য মেম্বার ছিলেন। ওই কমিশনই বলেছিল যে রুল অফ দ্য রুলার নট রুল অফ দ্য ল্যান্ড, এই শব্দগুলো ওই কমিশনই তারা ব্যবহার করেছিল। এবং উনি নিঃসন্দেহে নরেন্দ্র মোদী খুব কাছের ছিলেন। লো কস্ট হাউজিং, গুজরাটে লো কস্ট হাউজিংয়ে ওনার পিএইচডিও ছিল, আমি কেরালায় যেহেতু কাজ করেছি বলে জানি, ওনার পিএইচডিও ছিল এই লো কস্ট হাউজিং নিয়ে কেরালাতে। পরবর্তীকালে উনি মোদীকে গুজরাটে ভীষণ নানানভাবে হেল্প করেছেন এবং মোদী ভীষণভাবে ওনাকে একটা বেস পোস্ট দিয়েছিলেন। এতে অনেকে বিজেপি নেতারা কিন্তু ক্ষুব্ধ ছিলেন যে উনি কোনো কথা শুনতেন না। এটা কিন্তু যে বিশ্বনাথ দাবদায় বললেন, যেটা আমি যতটুকু জেনেছি বা শুনেছি বা বুঝেছি, যে উনি কিন্তু যে কেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক আছে, প্রধানমন্ত্রী আমার বন্ধু, তাই লোকাল কারোর সঙ্গে আমি পাত্তা দেবো, এই একটা ধারণা চলছিল, কিন্তু মিল হয়ে যাচ্ছিল। এবং যদি দেখেন যে আমার যা মনে পড়ছে বাজেট বক্তৃতা উনি পড়েননি পুরোটা, এইবার যে বাজেট হলো পুরোটা উনি পড়লেন না। উনি কিন্তু বুঝতে পারছিলেন যে যদি এই পোস্টে টিকে থাকতে হয় বা এরপরে আরও কোনো পোস্ট পেতে হয় সংঘাতে কিন্তু যেতে হবে, কেন্দ্রের হয়ে কাজ করতে হবে, এটা উনি বুঝতে পারছিলেন। বোধোদয়টা ঘটছিল, বর্ণ পরিচয় পড়ে ওনার বোধোদয় ঘটেনি, অশিক্ষা ঘটেনি,
কিন্তু রিজাইনিংকালে যে বোধোদয় ঘটছিল, বোধোদয় হবার পরে তাকে চলে যেতে হচ্ছে, সেটাই আমাদের কাছে অবাক লাগছে। কেননা নিঃসন্দেহে যে কাজটা আনন্দ বসু দিয়ে করা যেত না, এমন মানুষ নিঃসন্দেহে প্রয়োজন হয়ে পড়ছে, যে লোকটা হয়তো কোনোভাবে সংকোচ না রেখে, কোনোভাবে তথ্যের লিক না ঘটিয়ে কাজটা করে দিতে পারে। ঠিক, সেটাই আমার। একদম। আমি দ্রুত একবার দেখে নেব প্রতিক্রিয়া। প্রথমে দেখব অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ, কি বলছেন। একজন রাজ্যপাল কেন পদত্যাগ করছেন সেটা সব থেকে বেশি রাজ্যপাল জানেন। তিনি এত বড় পদে ছিলেন, তার পদত্যাগের কারণ তার পক্ষে ব্যাখ্যা দেওয়াটা সমীচীন এবং তার এটা বলা উচিত। হতে পারে মমতা ব্যানার্জি এখানে তাকে বিভিন্ন কেসে টেসে ফাঁসাচ্ছে, আরও অপমান করতে পারে, তার জন্য চলে যেতে পারে। কিংবা বিজেপি হয়তো এখানে আরও কোনো কড়া, আরও শক্ত সমর্থ কোনো রাজ্যপাল আনতে চাইছে, তাই হয়তো তাকে পদত্যাগ করাচ্ছে। শারীরিক কারণে যেমন উপরাষ্ট্রপতি পদত্যাগ করছে, শারীরিক কারণ দেখে রাজ্যপাল পদত্যাগ করছে, ব্যাপারটা তাদের মধ্যে সীমিত। এখানে আমরা বাইরে থেকে কিছু বলতে পারি না, অনুমান করতে পারি আর কি। কারণ এই রাজ্যপাল যাকে এই পশ্চিমবঙ্গের পুলিশ একটা তার চরিত্র হনন করার একটা কেস দিয়েছিল, এই রাজ্যপাল তারপর থেকে চুপ হয়ে গেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গেছিল। তাতে হয়তো বিজেপির মনে হতে পারে যে একে দিয়ে কোনো কাজ হবে না, সরিয়ে দাও। আমি অধীর রঞ্জন চৌধুরীর একটা শব্দ একটু সরিয়ে রাখলাম, কড়া। কেন সরিয়ে রাখলাম আপনাদের বলবো, কিন্তু তার আগে বিজেপি নেতা তাপস রায় তিনি কি বলছেন দেখাবো। একটি ভালো মানুষ, বাংলাও শিখেছিলেন, বাংলার সেবা করবেন, বাংলায় কাজ করবেন বলে। পুরো টার্মটা থাকলে ভালোই লাগতো। তিনি কোন কারণে ছেড়ে দিলেন, এটা তো রাষ্ট্রপতির প্রতিনিধি, তো এটা অত্যন্ত উচ্চ মহলের ব্যাপার। রাজ্যপাল শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরেই কয়েকবার অসুস্থও হয়েছিলেন, সেই কারণও হতে পারে। তবে এটা ঘটনা যে এটা বোধহয় সম্ভবত প্রথম বাংলায় বা ভারতবর্ষের কোনো সরকারের কাছ থেকে বা সরকারি দলের কাছ থেকে যে প্রাপ্তি রাজ্যপাল সিভি আনন্দ বোসের হয়েছে, সেটা কিন্তু তার কোনো তুলনা নেই। অস্থায়ীভাবে তো কাউকে দায়িত্ব দিতেই হয় সঙ্গে সঙ্গেই, কারণ রাজ্যপালবিহীন তো একটা রাজ্য চলতে পারে না। এটা রাষ্ট্রপতির বিষয়, কেন্দ্র সরকারের বিষয়। তারা যেটা করবেন সংবিধান সম্মতভাবেই তারা করবেন বা করছেন। দেখুন, তাপস রায়ের ভালো লেগেছিল, কিন্তু তার কাজকর্ম অর্থাৎ সিভি আনন্দ বোসের কাজকর্ম অমিত শাহর ভালো লেগেছিল কিনা, ততটাই ভালো লেগেছিল কিনা সেখানে প্রশ্ন। অনেকে রসিকতা করে বলছেন যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে আর এর মধ্যে রাজ্যপালের পরিবর্তন হয়ে গেল, কিন্তু রসিকতা একটু সরিয়ে রাখা যাক। আমার পরের বক্তা সরাসরি কথা বলবো অধ্যাপক শুভময় মৈত্রের সঙ্গে। শুভময় দা, ওই কড়া শব্দটা সরিয়ে রেখেছিলাম আমি বলছি যে রাজ্যপাল, রাজ্য সরকার বা তার অবস্থান বা মুখ্যমন্ত্রীর কাজকর্ম সম্পর্কে কড়া। আমি বলছি একাধিক ভারতীয় রাজনীতি ঘেঁটে এক্ষুনি 50টা উদাহরণ দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না। ছোট্ট একটা উদাহরণ দিই। গুজরাটে তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী এবং কমলা বেনিওয়াল তিনি তখন রাজ্যপাল। পদে পদে ওই কড়া শব্দটা ব্যবহৃত, সমালোচনায় ব্যবহার করা হতো যে কড়া রাজ্যপাল প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে বাধার পাহাড় হয়ে দাঁড়াচ্ছেন। স্ট্রিট কর্নার মিটিংয়ে অবধি বিজেপি নেতারা সরাসরি রাজ্যপালকে বিঁধ দেন। এইবার আমি আসি যার নাম অস্থায়ী রাজ্যপাল হিসেবে শোনা যাচ্ছে এবং যার নামে মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তিনি স্পষ্ট আপত্তি করেছেন পরামর্শ না করার জন্য এবং পরামর্শ না করে তাকে বাছার জন্য। তিনি হলেন RN রবি। আমি বলছি একটু যদি রবির কেরিয়ারটা দেখি শুভময় দা, আমি দেখতে পাচ্ছি বহুবার শিরোনামে এসছে। ইনফ্যাক্ট আমাদের এই আলোচনায় বারবার রবির নাম উঠেছে। কোন কোন ক্ষেত্রে? এক হচ্ছে বিল আটকে রাখা। স্ট্যালিনের সরকার, একেবারে সরাসরি MK স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টে এই রাজ্যপালের বিরুদ্ধে গেছিল, তিনি অন্যায়ভাবে সমস্ত বিল আটকে রাখেন। সরাসরি সংঘাত হয়েছে, যেমন রাজ্যপাল বাজেট ভাষণ, সরকারের তৈরি করা বাজেট ভাষণ পড়তে অস্বীকার করেছেন, পড়েননি RN রবি। এবং চা চক্র, যেটা রাজ্যপাল আহ্বান জানিয়েছিলেন, সেই চা চক্র সরাসরি ঘোষণা করে MK স্ট্যালিন বয়কট করেছিলেন। অর্থাৎ আমি যদি একেবারে সাম্প্রতিক কেরিয়ার দেখি, যে রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুতে কিন্তু রাজ্যপাল বনাম রাজ্য সরকারের একটা অনগোয়িং ফাইট, মানে চলমান একটা দ্বন্দ্ব চলছে। তারপর এই মুহূর্তে যেখানে দ্বন্দ্বটাই মূলত রাজনীতিতে চলে, সেই রাজ্য পশ্চিমবঙ্গের দায়িত্ব পেলেন। ছোট্ট প্রশ্ন, কতটা তাৎপর্যপূর্ণ? যেটা মূল যে বিষয়টি হচ্ছে, দেখুন প্রথম বিষয়টি হচ্ছে RN রবি মহাশয় যদি
ব্যাকগ্রাউন্ড দেখেন, পাটনায় জন্ম, এবং মাস্টার্স অফ ফিজিক্স করেছেন 1974 সালে, এবং তারপর আইপিএস 76 ব্যাচের, এবং এটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না যে পড়াশোনায় অসম্ভব ভালো। এবং আমরা তো রাজনীতির দুটো দিক নিয়ে আলোচনা করি, একদিকে যারা অত্যন্ত ভালো রাজনীতিতে, আর অন্যদিকে হচ্ছে রাজনীতিতে আসছেন এবং পড়াশোনায় অত্যন্ত ভালো, অত্যন্ত বুদ্ধিমান। এবং দ্বিতীয় হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ছিলেন, প্রাইম মিনিস্টার্স অফিসের বিভিন্ন কমিটিতে ছিলেন। সুতরাং ভারতবর্ষের যে নারী নক্ষত্র, ভারতবর্ষে একদিকে যেমন সংসদীয় গণতন্ত্র সেটা বজায় আছে, অন্যদিকে একই সঙ্গে আমাদের দেশের মধ্যেও তো তার স্বরাষ্ট্র দপ্তর, বাইরের যে বিষয়গুলি সব মিলিয়ে আমাদের দেশেও ইন্টেলিজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে দেশটা সম্বন্ধে তিনি বেশ গভীরভাবে জানেন। এবং এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সরকার যাকে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে, এবং সেই জায়গায় যদি ধরা যাক যে কোনো একটি কারণে আমাদের বর্তমান রাজ্যপাল অসুস্থই হয়ে পড়েছেন, কিন্তু তার জায়গায় রবিবাবুকে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা একেবারেই এই মুহূর্তে তামিলনাড়ু থেকে জানি যে কি ধরনের সংঘাতের মধ্যে তিনি যেতে পারেন, যেটা কোর্টে গেছে। এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচন, তার নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন পরবর্তী যে হিংসা আমাদের এখানে হয়, আলাদা করে তৃণমূল সরকারের কথা বলছি না, পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে যা ঘটেছে সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এবার যে ভাবনাটার কথা মূলত আসবে সেটা হচ্ছে, এখনো এসআইআর এ 60 লক্ষ নাম নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, কি ঘটতে চলেছে আমরা সত্যিই জানি না। সময়ে নির্বাচন হবে কিনা, সময়ে নির্বাচন না হলে যদি রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ কখনো আসে, তখন কিন্তু আমি বলবো এই আজকের দিনটি, যখন আমরা সত্যিকারের সেমিফাইনালে ভারত বেশ ভালো খেলছে, কতটা জিততে পারে ভাবতে ভাবতে হঠাৎ করে সবাই কিন্তু চমকে উঠে এই খবরটি দেখলাম। এবং আজকে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার মধ্যে উজ্জ্বল বাবুর সঙ্গে বাবুল বাবুর যে কথোপকথন, সেটা নিয়েও আলোচনা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনীতিবিদরা কতটা একদম প্রশ্নে কতটা অসহিষ্ণু, একেবারে এবং অসহিষ্ণু কিরম হয়ে আছে। ভাবে একজন সাংবাদিক কি প্রশ্ন করে দেবে সেটা একজন রাজ্যসভায় পা রাখবেন কিছুদিনের মধ্যে তিনি ডিকটেট করতে পারেন এবং ক্যামেরা থেকে ডিলিট করতে বলতে পারেন বিধানসভায় দাঁড়িয়ে। এ অভূতপূর্ব। কেন এই প্রশ্নটা করার কি মানে? না না, এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি যেহেতু, আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্যাট, ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন, ডোন্ট আস্ক। নো, আই উইল নট গিভ ইউ এনি আনসার, ইট ইজ ফর ইউ টু ডিসাইড। আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন, ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন। একদম ঠিকঠাক। ইন্টারভিউ নিওই না, ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন, ডোন্ট টেক মাই ইন্টারভিউ, আই এম টেলিং ইউ, ডোন্ট টেক মাই, না, ডিলিট করুন, এটা ডিলিট করুন। আই হ্যাভ a public image. অফিস না বললেন কিছু করতে হবে। অফিস না বলবেন মানে it is my bite. অফিস না বললেন It is my bite. Why did you keep the camera on? আমার অফিস না বললেন It is my, আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস, আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমার, তুমি কাকে শেখাচ্ছ ভাই? না না, আমার চুপ করে থাকো। এখানে তুমি, না, আমি তোমার ক্যামেরা নিয়ে নেব। আমার পারমিশন ছাড়া তুমি চালাতে পারবে না। মাই বাইক। বুঝতে পেরেছো কি বলছি? লিখিতভাবে দাও। আরে আমি করব না বললাম। অসভ্যতার একটা লিমিট থাকতে পারে। এটা কেন জিজ্ঞেস করবে তুমি আজে বাজে কোয়েশ্চেন? না, মানে doesn't give you any right to ask me any question. I told you don't ask the question nicely. Even after that you kept the camera on, you started for everything is recorded. আজকে এই কথাটা ছেড়ে দিন। কেন এইটা কি কোনো, আমি কোনো খারাপ ইলেভেন, মানে কোনো খারাপ একটা কোশ্চেন, আমার প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি, আমার যে আপনি টিম ইন্ডিয়া, এই টিম তৃণমূলে খেলতে চান, আপনার কি মনে হয় যে টিমে 11-এ জায়গা হয়নি বলে আপনি রাজ্য না, এগিয়ে একদম কোশ্চেন? না, প্লে করুন না, প্লেট, হ্যাঁ, প্লেট প্লিজ, প্লেট। আমি বাজে কথা বলি না, প্লেট। না না চালাচ্ছি না, না, আমার তো কোনো দরকার নেই, আপনি বাজান দেখি কি কোশ্চেন করেছেন। প্লেট ফর মি, ইট ইজ মাই বাইট, ইউ আর বাউন্ড টু প্লেট ফর মি, প্লিজ প্লেট ফর মি, প্লিজ আসুন, আমি আপনাকে তো প্লিজ। বলছি। নো, আপনি প্লেট ফর মি, প্লেট। আপনি মিথ্যে কথা বলছেন, প্লেট ফর মি। যেটা বলছো যে কোশ্চেনটা করেছেন সেটা তা নয়। আমি তোমায় বললাম, না না, এক মিনিট, আমি তোমাকে খুব সুন্দরভাবে বললাম যে এই প্রশ্নটা ছেড়ে দাও, তাই তো? কোনটা? আমি বললাম তো, তুমি আমাকে তাড়া করলে, কোশ্চেনটা করতে থাকলে ক্যামেরাটা অন রাখলে। আমি কি প্রশ্ন করেছি? দেখাও না কি প্রশ্ন করেছি। আপনি করে আসুন না, তার আগে আমি Show it to চালাচ্ছি me, না না? তো।
একেবারেই এই জায়গাটি যোগ করছি, সেটা হচ্ছে রাজনীতিতে অস্থিরতা, অসহিষ্ণুতা, সেগুলো পশ্চিমবঙ্গকে যেভাবে গ্রাস করেছে, তাতে দেখুন একটা আলোচনা তো আমাদের মধ্যে বারবারই হয় যে যেরকম কংগ্রেস আমলে সিপিএম কে চিরকালীন একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল, সেই রকম একটা সময় বদল হয়েছিল, সেই রকম বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো একটা দীর্ঘকালীন বন্দোবস্ত আছে কিনা। কিন্তু একই সঙ্গে দু দলের যারা সমর্থক, যারা রাজনীতিটাকে সরল রৈখিকভাবে দেখেন, শুধু গুলিয়ে দেওয়ার রাজনীতি দেখেন না, তারা তো জানেন যে বিজেপি এবং তৃণমূল দুটি রাজনৈতিক দল। এবং বিজেপি যেভাবে বিহারের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করলে দেখবেন, যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছিল আমরা বারবার আলোচনা করেছিলাম বিজেপির 89 এবং তার সঙ্গে কিন্তু 19টা সিট পাসওয়ান বাবুর ছেলের আছে, সব মিলিয়ে তারা কিন্তু ক্ষমতা দখল করবেই। এবং আজকে কিন্তু নীতিশ কুমারকে চলে যেতে হলো রাজ্যসভায় প্রার্থী হিসেবে। ফলে বিজেপি যে রাজনৈতিক দল, বিজেপি রাজনৈতিক দল হিসেবে তো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের কাজ করবে না, তারা ক্ষমতা দখল করতে চাইবেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিহারে কিন্তু মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি। এবং আগামী দিনে যে বার্তাটা আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি যে সমর্থকরা যারা হতাশ হয়ে থাকতেন, যারা বারবার করে ভাবতেন যে আবার তো তৃণমূল সেই 250 আসনই পাবে এবং বিজেপির আসন 50-এর নিচে চলে যাবে, এই ধরনের যে আলোচনাটা শুরু হয়েছিল, সেই আলোচনার থেকে কিন্তু সামান্য অন্য জায়গায় আজকের যে রাজনৈতিক ডেভেলপমেন্টগুলো বিহারে হলো এবং পশ্চিমবঙ্গে যেটা হলো, সেটা কিন্তু রাজনীতিতে বিজেপি যে পশ্চিমবঙ্গ নিয়ে একটা সত্যিকারের লড়াই দিতে চাইছে, সত্যি দিতে চাইছেন কি চাইছেন না সে তো আমরা সত্যিই জানি না, কিন্তু দিতে যে চাইছেন তার একটা বার্তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সামনে এলো। ফলে সামনের যে নির্বাচন, যেটা কিছু মানুষ ভাবছিলেন একপেশে হতে চলেছে, বিজেপি সেভাবে লড়াই করবে না, সিপিএম কংগ্রেস খুব একটা কিছুই করার জায়গায় নেই, তৃণমূল কংগ্রেস 200-র ওপর আসন দিয়ে সংখ্যা গোনা শুরু হবে, 250 পৌঁছবে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটলো, তাতে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ নির্বাচনটার দিকে আমাদের নজর রাখতে হবে। আমি একেবারে ভালো খারাপের প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু গোটা ঘটনাটি হচ্ছে রাজনৈতিকভাবে আমরা যে বিষয়গুলো আগের থেকে জানি না, যে লো প্রবাবিলিটি ইভেন্টগুলো, সেগুলো তো আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? বিজেপি যোগ তৃণমূল 294টি আসনই পেতে পারে, কিন্তু তার বাইরে দাঁড়িয়ে সিপিএম কটা আসন পাবে, বা এইভাবে রাজ্যপাল আজকে সরে যাবেন এবং রবিবাবু রাজ্যপাল হতে পারেন, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভাবনায় ছিল না। অর্থাৎ আজকে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি যদি এমন হতো আমরা জানতাম, যেমন শুভেন্দু বাবু যখন দল পরিবর্তন করেছিলেন একটা প্রায় 1 মাস ধরে জানতাম উনি চলে যাচ্ছেন, সেরকম ঘটনা এটা নয়। আমরা কিন্তু আমাদের বর্তমান রাজ্যপাল যে চলে যাবেন এটা যদি 1 মাস 2 মাস ধরে জানতাম একরকম হতো। নির্বাচনের আগে এসআইআর নিয়ে এরকম একটা কনফিউজিং সিনারিও, তার মধ্যে ঘটনাটি ঘটলো। আমার ধারণা এটি অবশ্যই ভবিষ্যতের রাজনীতিতে একটা বার্তা, সেটা বার্তাটা কি আমাদের বোঝার জন্য অপেক্ষা করতে হবে। সোমাদা, মানে আমি বলছি কাকতালীয় একটা রসিকতা করাই যায়, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন পশ্চিমবঙ্গের জন্য রাজ্যপাল বাছেন, তারা কি ইদানিংকালে দেখে নিচ্ছেন যে নামের মধ্যে বাংলার কোনো মনীষীর ছোঁয়া আছে কিনা? সিভি আনন্দ বোসের বোস সুভাষচন্দ্র বোসের থেকে, আর এবার একেবারে বাংলার সর্বকালীন মনীষী রবীন্দ্রনাথের নাম তার নামে আছে, যদিও অস্থায়ী দায়িত্ব। জোকস অ্যাপার্ট, আমি এইখান থেকে একেবারে যাব, সেটা হচ্ছে নাগা চুক্তির ক্ষেত্রে এই শুভময়দা খুব মজার একটা শব্দবন্ধ বলছিলেন রবিবাবু। তো রবিবাবু মধ্যস্থতা করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক শান্তি ফেরাতে কি তার কোনো অবদান থাকবে? এ তো সময় বলবে। আমি দ্রুত এই মুহূর্তে দেখে নিই যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন। এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? RN নবী, তাকে এখানে রাজ্যপাল হিসাবে অ্যাপয়েন্ট করা হবে, অথচ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা এ বিষয়ে হয়নি। অদ্ভুত ব্যাপার। খুব ইন্টারেস্টিং। যে জল্পনাটা নিয়ে এতক্ষণ আমরা বহুবার আলোচনা করছি, সেটা হচ্ছে যে এসআইআর এর প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসন, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন যখন করা হচ্ছে, মাথায় কি সেই ধরনের কোনো সমীকরণ রাখা হচ্ছে? আমি জানি না, তবে রাজ্য বনাম রাজ্যপালের এই সংঘাত শুধু তো ধানকার সাহেবে শুরু হয়েছিল তা নয়, বহুবার বিডি পাণ্ডেকে তৎকালীন বামফ্রন্টের নেতারা একেবারে বঙ্গদমন পাণ্ডে বলে কটাক্ষ করতেন। আমি এইখানে দ্রুত একবার আপনাদের বলে নেব, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখা শুরু করেছেন, যে আজকে অমিত শাহ সরাসরি ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর এই বদল, আমি এই ঘটনাবলিতে আসবো, কিন্তু টেলিফোন লাইনে এই মুহূর্তে পেয়ে গেছি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক, তোমার প্রতিক্রিয়া রাজ্যপাল বদল?
দেখুন, রাজ্যপাল বদল নিয়ে আমার কিছু বলাটা আমার ইতিহাস বহির্ভূত। এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিষয়। এখন যেহেতু নির্বাচন, হ্যাঁ, নির্বাচনে তৃণমূল আতঙ্কিত, মুখ্যমন্ত্রী ধর্নায়, সেই জন্য নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূলের কাছ থেকে কিছু হতাশা, কিছু আতঙ্ক ভিন্ন ভিন্ন ভাষায় আজকে মানুষের সামনে উঠে আসছে। শ্রমিক, আমি তোমায় জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী সরাসরি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তিনি বলছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তাহলে আমি অবাক হব না। শ্রমিক, দেখুন, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে থেকে এখনো তার অ্যাপ্রন স্ট্রিংটা কেটে ফেলতে পারেননি। তার দলের নামের পাশ থেকে কংগ্রেস শব্দটা তুলে দিতে পারেননি। মুখ্যমন্ত্রীর যে ডিএনএ, সেটা কংগ্রেসের ডিএনএ। আর কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে গয়ারামের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। রাজ্যপাল ভবনগুলোকে কার্যত পার্টি অফিসে রূপান্তরিত করে একটার পর একটা নির্বাচিত সরকারকে তারা ফেলেছে। এমনকি নিজেদের দলের ভিতরেও রাজ্যপালকে কাজে লাগিয়ে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে সেখানে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করেছে। তো এটা কংগ্রেসের ইতিহাস। সুতরাং মুখ্যমন্ত্রী সেই কংগ্রেসের আয়নাতেই আজকে বিজেপির প্রতিচ্ছবি দেখবার চেষ্টা করছেন। এটা ঠিক নয়। তবে হ্যাঁ, এটা ঠিকই যে মুখ্যমন্ত্রীর একটু আতঙ্কিত হওয়ার কারণ আছে। কারণ স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় বোর্ড স্ট্র্যাটেজিস্ট আজ পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি। এটা প্রমাণিত। শ্রমিক, এই রাজ্যপাল বদল তাহলে স্ট্র্যাটেজিরই পার্ট? আপনার গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারে। তবে আমি বলছি, একজন পণ্ডিত মানুষ, অসামান্য তার লেখনী শক্তি, তারপরে তিনি এখানে হাতে খড়ি পেয়েছিলেন, বাংলার মতো পৃথিবীর মধুরতম ভাষার একটা স্বাদ পেয়েছিলেন। এখন তিনি অসুস্থতার কারণে শোনা যাচ্ছে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর যদি থাকতেন তাহলেও আমাদের কোনো আপত্তি ছিল না। কারণ আমরা তো রাজভবনের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করছি না বা নির্বাচনেও যাচ্ছি না। 2016 সাল থেকে বিজেপির 300 জনের বেশি কর্মী খুন হয়ে গেছেন। 2021 সালে 2রা মের পরে 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। আপনি আপনারই টিভি চ্যানেল প্রতিনিয়ত দেখিয়ে চলেছে যে কিভাবে বিভিন্ন পরিবর্তন যাত্রায় গাড়ির উপরে আক্রমণ করা হচ্ছে, যেখানে বিরোধী দলনেতাকে 1 বছরের কাছাকাছি সময় সাসপেন্ড থাকতে হয়, 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয় একটা সভা করবার জন্য। সেখানে গণতান্ত্রিক পরিবেশ, সাংবিধানিক পরিকাঠামো, সংসদীয় রীতিনীতি এ নিয়ে কথা বলা কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের আছে? বেশ শ্রমিক, আমার শেষ প্রশ্ন, যিনি অস্থায়ী রাজ্যপাল হিসেবে আসছেন RN রবি, এর আগে তিনি এই মুহূর্তে যে রাজ্যটির রাজ্যপাল তামিলনাড়ু MK স্ট্যালিনের সরকারের সঙ্গে পদে পদে তার দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব বিল আটকে রাখার ক্ষেত্রে তোমার মনে থাকবে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছিল। 1, 2 হচ্ছে যে এতটাই সংঘাত যে এর প্রকাশ্য যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের লিখে দেয়া বাজেট ভাষণ রাজ্যপাল RN রবি পড়তে অস্বীকার করেন, এবং RN রবির চা চক্র মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন বয়কট করেছেন। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত তামিলনাড়ুতে কিন্তু দৈনন্দিন ঘটনা। এই একই ছবি পশ্চিমবঙ্গেও দেখতে চলেছি আমরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে কি কি শব্দ ব্যবহার করেছেন, রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কটা কতটা অম্লমধুর ছিল, রাজ্যপালের সম্পর্কে কি অভিযোগ এনেছিলেন, এটা নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। আর রাজ্যপাল সংঘাত এটাও ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে নতুন কিছু নয়। এ রাজ্যে CPIM ক্ষমতায় থাকাকালীন কি বিবৃতি দিয়েছিলেন রাজ্যপালের সম্পর্কে তারাও জানেন, এবং রাজ্যপাল কিভাবে তার হতাশা, তার ক্ষোভ, তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। ধরমপাল থেকে BD পান্ডে অবধি বামফ্রন্ট সরকারের সঙ্গে সংঘাতেরও দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসই কি কন্টিনিউড হতে চলেছে? আমরা কেউই সংঘাতের রাস্তা চাই না। এটা সার্বিকভাবেই কোনো রাজ্যের বা কোনো পুরো দেশের উন্নয়নের ক্ষেত্রে পরিপন্থী। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গতে এই মুহূর্তে কেন্দ্র রাজ্য সংঘাত আছে। কেন্দ্র রাজ্য সংঘাতের কারণেই প্রায় 13টা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে বন্ধ আছে। এ রাজ্যে বিওপির জন্য জমি পাওয়া যাচ্ছে না, 43টা রেলের প্রজেক্ট আটকে গেছে, রেয়ার মিনারেল যেটা পুরুলিয়ায় পাওয়া গেছে তার অকশন হচ্ছে না।
উত্তর 24 পরগনায় অশোকনগর অয়েলফিল্ড প্রায় 100 স্কোয়ার কিলোমিটার, সেখানে তেল উঠতে শুরু করলে সারা এলাকার আর্থসামাজিক ব্যবস্থাটাই বদলে যাবে। সেটাও তো রাজ্যের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, শুধু বিবৃতি সর্বস্ব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভদ্রলোক আসছেন কঠিন দুধে পুলিশ অফিসার, আপনারই চ্যানেল থেকে শুনলাম তার পুরো তার ধারা বিবরণী। দেখুন, আমি তো কোনো রাজনৈতিক ধারাভাষ্যকার নই কিংবা রাজনৈতিক বিশ্লেষকও নই, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী এবং আমার চোখে আমার দলের চশমা আছে। আমার চশমা দিয়ে আমি যেটা দেখেছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কারণে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, রাজ্য থেকে ISIS এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে এবং রাজ্যের বাইরে থেকেও যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরও পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে ভারতবর্ষের 72% ফেক কারেন্সি একটি জায়গা ওই মালদা কালিয়াচক থেকে আসছে। এই সমস্ত ঘটনাবলীর ওপরে, প্রবাহের ওপরে যদি এই বর্তমানে রাজ্যপাল তার দীর্ঘ অভিজ্ঞতা এবং তার বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে থাকার থেকে তার যে এক্সপার্টাইজ সেটা যদি এখানে কিছুটা প্রতিফলিত হয়, তাহলে নিঃসন্দেহ সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে তার একটা ভূমিকা থাকবে। এইটুকুনি আজকের মুহূর্তে আশা রাখি। কিন্তু আবার বলছি, ধন্যবাদ শ্রমিক। আমি বলছি শ্রমিক ভট্টাচার্য আশাবাদী। আমি এই মুহূর্তে দেখেনি কুণাল ঘোষ তিনি কি বলছেন তৃণমূলের তরফে। বিজেপি বাংলাকে ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত বা টার্গেট একটা করতে চাইছে এবং বারবার ফেল করছে, তো সেরকম কোনো চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে রাজ্যপালকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছিল কিনা, চাপের মুখে তিনি চাপটা আর সহ্য করতে না পেরে ইস্তফা দিলেন কিনা, সেগুলো নিয়ে আমরা এখনো কেউ নিশ্চিত নই। তাছাড়া একটা রীতি ভেঙে কেন্দ্রীয় সরকার নতুন রাজ্যপালের নাম জানিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হচ্ছে না, তার মতামত নেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।